তোমরা কি গত ক্লাসের লাস্ট অঙ্কটা বাসায় করছিলে সবাই? না স্যার। অঙ্ক না করলে তো বুঝবা না সমস্যা কোন জায়গায় হচ্ছে। বাসায় অঙ্ক করতে হবে তো। আচ্ছা, আমরা একটু সামনে আগাই আজকে একটু। তিনটা স্টেপ আসছে স্যার, তিনটা স্টেপ তো বুঝি না স্যার। হ্যাঁ, কোনটা? স্যার, দুইটা স্টেপ পর্যন্ত পারি স্যার, কিন্তু এখানে তো তিন। স্টেপ আবার কি জিনিস এখানে? অঙ্কে আবার স্টেপ কি জিনিস? অঙ্ক তো বায়াসের অঙ্ক ছিল। সেকশন বি ইন্টারসেক্ট হয় স্যার। অঙ্কে তো কোনো স্টেপ নাই, অঙ্কে আবার স্টেপ কি? বায়াসের অঙ্ক, বায়াসের ফর্মুলাতে ফেলেই অঙ্ক হয়ে যাবে। ফর্মুলাটা কিভাবে ফেলতে হবে এত তাহলে বুঝতে হবে, তাহলেই অঙ্ক শেষ। আচ্ছা, আমরা আজকেও কিছু মানে ডেফিনেশন পড়বো। ডেফিনেশন পড়ে আমরা একটু সামনে আগাবো। যেগুলো ডেফিনেশন আমরা সবাই হয়তো বা জানি মোটামুটি, তারপর আবার একটু ভালো করে পড়ার জন্য। আচ্ছা, এমনি নর্মালি স্ট্যাটিস্টিক্সে আমরা যে টার্মগুলো সবচেয়ে বেশি ইউজ করি তার মধ্যে একটা টার্ম হলো, আমরা বলি হলো মিন। মিন বলি আমরা, বা এটাকে ম্যাথমেটিক্যালি অ্যাভারেজ বলে অনেক সময়, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এটাকে মিন বলে, স্যাম্পল মিন বা পপুলেশন মিন, মিন বলে। আরেকটাকে বলা হয় হলো কেউ কেউ বলে ভেরিয়েন্স, কেউ কেউ বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কাছাকাছি দুটো জিনিস একই রকম। আসলে এগুলা কি বা কেন আসলো এগুলো একটু বোঝার জন্য আমরা আজকে ডেফিনেশন গুলা পড়বো। প্রথমটা যেটা পড়তেছি সেটা হলো বলতেছে মেজার অফ লোকেশন অথবা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করা। যে কোনো ডেটা সেটের সেন্টারটা বের করা, এটাই হলো আসলে মেজার অফ লোকেশনের কাজ। যে কোনো ডেটা সেট তার মাঝখান, ডেটাগুলোর মাঝখানটা কোন জায়গায়, সেন্টার পয়েন্টটা কোন জায়গায়, বা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম না ইউজ করি, যদি মেকানিক্যাল টার্ম যদি ইউজ করি তাহলে বলবো যে সেন্ট্রয়েডটা কোন জায়গায়। যে কোনো অবজেক্টে যেরকম একটা সেন্ট্রয়েড থাকে সেরকম ডেটা সেটের একটা সেন্ট্রয়েড থাকে। ওই সেন্ট্রয়েডটার মেজারটা কিভাবে করা হয় ওটাই হলো মেজার অফ লোকেশন দিয়ে বের করা হয়। এখানে আমরা তিনটা মেজার অফ লোকেশন দেখবো, তিনটাই আমরা আলাদা আলাদা করে একটু বুঝবো। প্রথমটা যেটা বলতে সেটা হলো স্যাম্পল মিন। এটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয় স্ট্যাটিস্টিক্সে। যখন আমাদের লোকেশনের মেজার লাগে বা সেন্টার যখন বের করতে হয় সবচেয়ে বেশি আমরা ইউজ করি হলো মিডিয়ান, এই মিন, স্যাম্পল মিন। স্যাম্পল মিন আসলে জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ আর কিছু না। যতগুলো স্যাম্পল আছে সবগুলো ডাটা যোগ করা বা হলো নাম্বার অফ স্যাম্পল, এটা হলো স্যাম্পল মিন। এর বাইরে আর অন্য কিছু এখানে কোনো জিনিস নাই, এটা সিম্পল স্যাম্পল মিন। আর সেকেন্ড যে মেজার অফ লোকেশন যেটা আমরা ইউজ করি সেটা বলি মিডিয়ান। মিডিয়ানটা স্যাম্পল মিনের সঙ্গে পার্থক্য আছে। পার্থক্যটা এরকম যে সবগুলো ডাটা যোগ করে ডাটার নাম্বার দিয়ে ভাগ করলে স্যাম্পল মিন পাওয়া যায়, কিন্তু মিডিয়ানের ওরকম কোনো যোগ বিয়োগের কোনো ঝামেলা নাই। জাস্ট যতগুলো ডাটা পয়েন্ট আছে তার একদম মাঝখানটা কোন জায়গায়। তার মানে ইন আদার টার্মস আমরা যদি বলি মিডিয়ান হলো ওই ভ্যালুটা যে ভ্যালুটার থেকে কম অর্ধেক ডাটা থাকবে, যে ভ্যালু থেকে বেশি বাকি অর্ধেক ডাটা থাকবে, একদম মাঝখানে ডাটা থাকবে। মিডিয়ান হলো একদম, এটা হলো ফিজিক্যাল সেন্টারটা, ফিজিক্যালি সেই ডাটাগুলো মাঝখান যে পয়েন্ট হয় ওই পয়েন্ট হলো মিডিয়ান। বামে সবগুলো ডাটা তার চেয়ে কম হবে, অর্ধেক, একদম পুরো হুবহু অর্ধেক থাকবে। আবার ডানে তার চেয়ে বেশি ডাটা তার অর্ধেক থাকবে, একদম মাঝখানটা হলো মিডিয়ান। আর আরেকটা আছে সেটা হলো আমরা বলি হলো মোড। মোড মানে হলো একটা ডাটা সেটে সবচেয়ে বেশি যে ডাটাটা রিপিট করছে। ডাটা সেট এরকম হইতে পারে যে একই ডাটা বারবার আসছে, কয়েকবার আসছে। যখন আমরা প্র্যাকটিক্যালি ডাটা কালেকশন করি এরকম হতে পারে যে একই ডাটা অনেকবার আসছে, তো কোন ডাটাটা সবচেয়ে বেশি রিপিট করছে বা ফ্রিকোয়েন্টলি আসছে ওটাই হলো মোড। আচ্ছা, এই তিনটা হলো তার নরমাল ডেফিনেশন। এখন মানে মিন, মোড কেন আসলে আসলো, আলাদা কেন হইলো,
এটাও এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা খেয়াল করলেই আমরা ভালো মতো বুঝতে পারবো। আমরা যখন ডাটা কালেক্ট করি এরকম হতে পারে যে ডাটা যেগুলো কালেক্ট করতেছি তার মধ্যে দুই একটা ডাটা অনেক পার্থক্য হয়ে গেছে, মানে নর্মালি বাকি যেগুলা ডাটা আসছে ওগুলা যেরকম আসছে তার চেয়ে একটা দুটো ডাটা অনেক দূরে চলে গেছে বা অনেক পার্থক্য হয়ে গেছে। এই পার্থক্য যেটা হয়েছে ডাটাগুলা, এগুলাকে বলা হয় হলো এক্সট্রিম ভ্যালুজ অথবা এটাকে আউটলায়ার বলে। মেইন ডাটা যে প্যাটার্নে আছে ওই প্যাটার্ন থেকে সে দূরে চলে গেছে, এই জন্য এটাকে আউটলায়ার বলে। এই আউটলায়ার যদি ডাটা থাকে তাহলে এই এক্সাম্পলটা দেখো খেয়াল করে, এখানে 5টা 1 2 3 4 5টা ডাটা আছে। কেউ একজন এরকম 5টা ডাটা পাইছে কোন একটা এক্সপেরিমেন্ট থেকে, ধরো 1.7 একটা, 2.2 একটা, 3.9 একটা, 3.11 একটা আর 14.7 একটা। এই 14.7 বাদে বাকি সবগুলা মোটামুটি কাছাকাছি রেঞ্জে, একটা হলো অনেক দূরে 14.7। এই একটার কারণে আমরা যখন স্যাম্পল মিন করব, মিন হয়ে গেছে হলো 5.12, মিন হয়ে গেছে 5.12। এই আউটলায়ার যেটা আছে 14.7, এটা মিনকে তার দিকে টেনে নিয়ে গেছে, মানে সে মিনকে ডিস্টর্ট করে ফেলছে। আসলে 5.12 মিন, যদিও এখানে 5.12 ম্যাথমেটিক্যালি অ্যাভারেজ হিসেবে মিন আসছে, কিন্তু বেশিরভাগ ডাটাই কিন্তু 5.12 এর চেয়ে অনেক কম। কিন্তু যদি মিডিয়ান যদি নেই আমরা, তাহলে মিডিয়ান 1 2 3 4 5, 5টা ডাটার মিডিয়ান হলো একদম মাঝখানেটা 3 নাম্বার ডাটা, 1 2, তার বামে দুইটা তার চেয়ে কম, আবার ডানে দুটো তার চেয়ে বেশি। এটা হলো একদম সেন্টার পয়েন্ট। এই 3.9 যদি আমরা নিই মিডিয়ান, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো 3.9 কিন্তু বেশিরভাগ ডাটাই আসলে 3.9 এর কাছাকাছি আছে, 3.9 এর কাছাকাছি বেশিরভাগ ডাটা আছে। তার মানে হলো এই 14.7 যেটা আছে আউটলায়ার, এই আউটলায়ারটা মিডিয়ানকে এফেক্ট করতেছে না। তার মানে হলো মিডিয়ান আসলে আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালুস দ্বারা ইনফ্লুয়েন্সড হয় না। এই জন্যই আসলে স্যার আর লাইন কি চলে, উঠাছেন? হ্যাঁ আমি হঠাৎ করে দেখলাম যে লাইন নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন আবার আসছে না। তোমরা কি আমার লাস্ট কথাগুলো শুনছো তোমরা? কিছু না কথা স্যার, শুনি শুনতে পাইনি। হ্যাঁ না স্যার, শেষের দিকে শুনতে পাইনি। ও আচ্ছা, আমি তো বলতে হঠাৎ করে দেখি লাইন নাই, কানেক্টিং দেখাচ্ছে আমাকে। আচ্ছা নেটওয়ার্ক ঝামেলা করছে মেবি। আচ্ছা এমনি মিন মিডিয়ান এবং মোডের ডেফিনেশন তো শুনছো না? জি স্যার শুনছি। জি স্যার, পার্থক্যগুলো আপনি বলতেছিলেন যে এক্সট্রিম ভ্যালু দ্বারা মিডিয়ান প্রভাবিত হয়, কিন্তু মিন মিন হয় কিন্তু মিডিয়ান হয় না, এটা বলছিলাম। আচ্ছা তাহলে তো মোটামুটি হয়ে গেছে। এই নিচে যে এক্সাম্পলটা, এটা মনে হয় তোমাদেরকে শোনানো হয়নি না? এক্সাম্পলটা মনে হয় তোমাদেরকে বলার আগে লাইন চলে গেছে মনে হয়। এই যে এখানে দেখো 1 2 3 4 5 স্যার এক্সাম্পলটা বলেছেন স্যার। বলছি, তাহলে তো হয়ে গেছে। তাহলে এখান থেকে আসলে জিনিসটা বোঝা যায় যে মিন যতগুলো ডাটা আছে সবগুলারই ইফেক্ট আছে মিনের উপরে, কিন্তু মিডিয়ানের সবগুলো ডাটার ইফেক্ট থাকে না। ওই জন্য এক্সট্রিম ভ্যালু থাকলেও মিডিয়ানটা তার ট্রু সেন্টারেই থাকে, কিন্তু মিন ডাইভার্ট হইতে পারে, ডিস্টর্ট হতে পারে। ওই জন্য সবসময় মিন আসল জিনিস ইন্ডিকেট করে না, যদিও মিন ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ বুঝায়, কিন্তু ট্রু মানে রিয়েল সিনারিও সবসময় সে রিপ্রেজেন্ট করে না। এটা হলো মিন এবং মিডিয়ানের মধ্যে পার্থক্য। আর মোড তো আসলে মোডে কোনো কিছু নাই, মোড জাস্ট হাইয়েস্ট যেটা আসছে নাম্বার বেশি
ওটাই হলো মোড। এখন এই মেজার অফ লোকেশন যখন আমরা জানলাম, মিন যখন আমি হিসাব করতে পারলাম, আমি যখন মিডিয়ান হিসাব করতে পারলাম, এরপরে আসতেছে হলো মেজার অফ ভেরিয়েবিলিটি। আসলে এই লোকেশন মেজার করার পরে মানে মিন মেজার করার পরে কেন আমার মিন দিয়ে কাজ হইলো না, মিন দিয়ে যেগুলো কাজ হচ্ছে না ওই ড্রব্যাকসটা দূর করার জন্য আমার মিডিয়ান আসছে, এবং মিন মিডিয়ান দুইটা দিয়েই আসলে যখন কাজ হয় না তখন এই ড্রব্যাকটা দূর করার জন্য আসলে আমাদের এই নতুন এই মেজার অফ ভেরিয়েবিলিটি নিয়ে আসতে হয়। এটা আসলে যদি তোমাদেরকে একটা রিয়েল লাইফের এক্সাম্পল দেওয়া যায় তাহলে তোমরা খুব ইজিলি বুঝে ফেলবা। এই একটা কথা বলা হয় আসলে স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলা এরকম যেগুলা হলো তোমার সত্য, কিন্তু মানে এটাকে কি বলা হয় আসলে, আমরা বলি না কিছু কিছু জিনিস টেকনিক্যালি কারেক্ট কিন্তু আসলে জিনিসগুলো ভুল, টেকনিক্যালি কারেক্ট কিন্তু আসল সিনারিওতে আসলে জিনিসটা খাটে না, এরকম আসলে। এই জন্য স্ট্যাটিস্টিক্যাল যেগুলো ডাটা আমরা রিপ্রেজেন্ট করি ওগুলো অনেকগুলাতে অনেক ধরনের ফ্লস থাকে, যারা এগুলা বোঝে তাই তারা অনেকেই স্ট্যাটিস্টিক্যাল ডাটা অনলি রিপ্রেজেন্ট করলে ওটাকে জাস্ট পাত্তা দেয় না, আরো অনেক কিছু তারা দেখতে চায়। যেমন ধরো বাংলাদেশে যদি আমি চিন্তা করি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো যেগুলো আরো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে এদের একটা খুব সহজ এবং মানে সুন্দর একটা টেকনিক হলো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা গুলা দিয়ে তারা কান্ট্রির মানে বিভিন্ন প্যারামিটারকে তারা মেজার করে বাইরে দেখায় যে আমাদের দেশ খুব ভালো, অনেক ভালো চলতেছে। এটা হলো আমাদের একটা টেকনিক, কারণ ওগুলো ডাটাগুলো সবগুলোই কারেক্ট, সবগুলাই অ্যাকুরেট, বাট রিয়েল সিনারিওতে জিনিসগুলোর রিপ্রেজেন্টেশন নাই, মানে ফিল্ডে আসলে ওগুলো ডাটার প্রভাব নাই। যেমন ধরো যদি বলে বাংলাদেশে এখন অ্যাভারেজ ইনকাম কত, কত এখন মানুষের অ্যাভারেজ ইনকাম কারো জানা নাই? কত? এখন বাংলাদেশের মানুষের অ্যাভারেজ ইনকাম কত আনুমানিক? কারোর জানা নেই, আইডিয়া নেই কারো? তাহলে তো মুশকিল। $1064। কত? $1000 বেশি তাই না? $64। কত? তোমার কথা আচ্ছা, আসতেছে না কেন? $2064 মাথা পিছু। 2064 হয়ে গেছে? বাবা। জি স্যার। আচ্ছা ধরলাম আরো কম, ধরলাম আমরা ধরলাম হলো ধর $1000। $1000 মানে বাংলাদেশ টাকা কত টাকা? স্যার 80,000। আচ্ছা স্যার বর্তমান প্রাইস 88। ধরলাম 80, ধরলাম আমরা কমাই ধরলাম। আচ্ছা এই যে ডাটাটা সরকার বলতেছে এটা তো আসলে ভুল না, ভুল? এটা ডাটাটা কিন্তু ভুল না, ডাটাটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট, কিন্তু তোমার ইনকাম কি এরকম $2064 হচ্ছে মান্থলি? মাথা পিছু আয় মানে তো তোমার আমার প্রত্যেকেরই এই ইনকামটা হওয়ার কথা, তাই না? বাংলাদেশের প্রত্যেকটা লোকের এরকম মাথা পিছু মানে মাসিক এরকম ইনকাম হওয়ার কথা নাকি? কিন্তু আমরা কি চিন্তাও করতে পারি এরকম ইনকামের কথা এক মাসে? আমাদের এক বছরে এত টাকা ইনকাম হয় না, কার কারো এরকম আছে অনেকে আছে না? তাহলে ডেটা বলতেছে এটা স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট, কিন্তু রিয়েল লাইফে কারেক্ট না স্যার। রিয়েল লাইফে কিন্তু তার কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নাই। এই জন্যই আসলে এই যতগুলো ধরনের টুলস দেখো বা যেগুলো আমরা আলোচনা করি, জিডিপি টিডিপি হাবি জাবি অনেক অমুক তমুক যত ধরনের ডাটাগুলো বলা হয় আসলে সবগুলোর মধ্যে বিশাল বিশাল ফ্লস থাকে, সবগুলোর মধ্যে অনেক ফ্লস থাকে। ওই জন্য আসলে ওগুলা জাস্ট ডাটা দিয়েই সবকিছু প্রকাশ পায় না, ফিল্ডে রিয়েল লাইফের জিনিসগুলো আলাদা। আচ্ছা এখন আসো এই মেজার অফ ভেরিয়েবিলিটি কেন আসলো আসলে। যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশ এক্সাম্পলটা আসলে ওখানে খাটে, তারপরে যদি আমরা দিই, ধরো একটা জায়গায় আমরা দুইটা জায়গা থেকে তিনজন করে 6 জন লোক নিলাম, দুইটা কমিউনিটি থেকে 6 জন লোক নিলাম, একটা থেকে 3 জন, আরেকটা থেকে 3 জন। তো প্রথম কমিউনিটি যেটা নিলাম ওখান থেকে দেখলাম যে এই 3 জনের মাসিক
ইনকাম, একজনের হলো ইনকাম 10,000 টাকা, আরেকজনের 20,000 টাকা, আরেকজনের হলো 15,000 টাকা। বুঝছো? তাহলে এদের অ্যাভারেজ কত হবে? আর 15,000 হবে। 15,000 হবে না? জি স্যার। আচ্ছা, এটা তো সত্য, এদের অ্যাভারেজ ইনকাম হলো 15,000 টাকা। আচ্ছা, এখন আমি যদি সেকেন্ড যে কমিউনিটি নিলাম, ওখানে দেখলাম একজনের ইনকাম হলো 5,000 টাকা, আর একজনের হলো ধরো তারও 5,000 টাকা, হ্যাঁ, 10,000 টাকা, আর বাকি একজনের হলো ইনকাম ধরো 35,000 টাকা, 3 নাম্বার জনের। তাহলে এখানেও কিন্তু তোমার অ্যাভারেজ কত হবে? 15,000 হবে স্যার। 15,000 হবে না? জি স্যার। তাই তো। আচ্ছা, এখন যদি এখানে আমি যদি বলি যে যেহেতু দুইটা কমিউনিটিরই অ্যাভারেজ ইনকাম সেম, তাহলে দুইটা কমিউনিটির প্রত্যেকটা লোকেরই লিভিং স্ট্যান্ডার্ডও সেম, তারা একই রকমের জীবনযাপন করে, তাহলে কি কথাটা ঠিক হবে? না স্যার। না স্যার। কথা কিন্তু ঠিক হবে না, তাই না? বা আমরা তো আরো অনেক ব্যবধানের এক্সাম্পলও করতে পারতাম, যে আসলে একজনের ইনকাম হলো 1,00,000 টাকা, আর বাকি দুজনের ইনকাম ধরো হলো 10,000 20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা যদি তার মোট ইনকাম হয় তিনজনের, অ্যাভারেজ ওই 40,000 টাকাই হয়। আবার আরেকটা কমিউনিটিতে তোমার ধরো তিনজনের ইনকামই মোটামুটি কাছাকাছি 40-এর মতো, তাহলে ওখানকার অ্যাভারেজও 40-এর মতোই হবে। তাহলে যে কমিউনিটিতে দুজনের ইনকাম 10,000 টাকা আর একজনের ইনকাম 1,00,000 টাকা, তারও অ্যাভারেজ 40। আর যে কমিউনিটিতে প্রায় প্রত্যেকেরই ইনকাম প্রায় 40-এর মতো, তাদের অ্যাভারেজ 40। এখন যদি বলা হয় যে দুই কমিউনিটিতে লিভিং স্ট্যান্ডার্ড সেম, সবাই একই রকমই খায়, একই রকমই পড়ে, একই রকমই ঘোরাঘুরি করে, একই রকমই লাইফ লিড করে, তাহলে কিন্তু এটা কখনোই ঠিক হবে না। কিন্তু ডেটা কিন্তু আমাকে তাই বলতেছে, আমার ডেটা কিন্তু তাই প্রকাশ করতেছে যে আসলে সবারই লিভিং স্ট্যান্ডার্ড একই হওয়া উচিত, ডেটার মতে, অ্যাভারেজ মতে বা মিন মতে, তাই না? এখন এই যে মিন ট্রু যে সিনারিও, এটাকে যে প্রকাশ করতে পারলো না, তার এই যে ফ্লসটা, এটা দূর করা হয় হলো তোমার মেজার অফ ভেরিয়েবিলিটি দিয়ে। ডেটাগুলার, যেগুলো ডেটা নিয়ে আমি কাজ করতেছি, মানে যেগুলো ডেটা নিয়ে আমি স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করতেছি, যেমন মিন বের করতেছি, এই মিন বের করা ডেটাগুলার পরস্পরের মধ্যে স্প্রেড কিরকম, কে কতটুকু দূরে আছে। আমি যে মিন যে বললাম 15,000 টাকা, এই 15,000 মিন থেকে আমার প্রত্যেকটা ডেটা কতটুকু দূরে আছে, এই সেন্ট্রাল যে ভ্যালুটা 15,000 টাকা, এর থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডাটা কতটুকু দূরে আছে, এই প্যারামিটারটা এখানে যখন আমি ইনক্লুড করব, তখন আমি বুঝতে পারবো যে যে কমিউনিটিতে 1 নাম্বার যে কমিউনিটি যাদের ইনকাম হলো 15,000 টাকা অ্যাভারেজ, তারা প্রত্যেকেই অ্যাভারেজের কাছাকাছি আছে। কিন্তু সেকেন্ড যে কমিউনিটি যাদের ইনকাম 15,000 টাকা অ্যাভারেজ, তারা বেশিরভাগই হলো তোমার 15,000 থেকে অনেক দূরে আছে, মানে তারা পরস্পরের গ্যাপটা অনেক বেশি। 15,000 থেকে কেউ কেউ অনেক কম, আবার কেউ কেউ 15,000 থেকে অনেক বেশি। এই যখন আমি ভেরিয়েবিলিটি আমি যখন দেখে ফেলবো, আমরা যেটাকে বলি ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যখন আমি দেখে ফেলবো, এটার দ্বারা আমি ইজিলি বুঝে ফেলবো যে কমিউনিটি 1 যেটা আছে, এদের লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো কমিউনিটি 2 এর চেয়ে। কমিউনিটি 2 এ 2-1 জন যারা খুব ভালো লাইফ লিড করতেছে, আর বেশিরভাগই হলো খুব খারাপ লাইফ লিড করতেছে। কিন্তু কমিউনিটি 1 এ মোটামুটি সবাই কাছাকাছি লাইফ লিড করতেছে। এটা হলো অনলি মিন দিয়ে আমি বুঝতেছিলাম না, তো যখন আমি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েবিলিটি যখন আমি নিয়ে আসলাম, ভেরিয়েন্স যখন আমি নিয়ে আসলাম, তখন দুইটাকে কম্বাইন করে আমার মিনের যে ফ্লস ছিল, দুর্বলতা ছিল, ওটাকে আমি এখন দূর করতে পারলাম। এখন আমি রিয়েল লাইফের সিনারিওটা বুঝতে পারলাম। আমরা কি বুঝতে পারলাম?
হ্যাঁ, আমরা কি বুঝছি নাকি? স্যার এই আমাদের বাংলাদেশের যে মাথা পিছু আয় $2064 যে বললো, এত টাকা যে আসলে আমাদের রিয়েল লাইফে যে কোনো রিপ্রেজেন্টেশন নাই, এই প্রকাশটা খুব ভালো মতো হইতো যদি সঙ্গে সঙ্গে যদি আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলে দিত। তাহলে দেখতাম যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মার্জিনটা আনইমাজিনেবল, অনেক বড়। কিছু লোকের ইনকাম মাসে 3000 টাকাও নাই, আবার কিছু লোকের ইনকাম মাসে কয়েকশো কোটি টাকা। এই একটা দুইটা আউটলায়ার যারা আছে সমাজে, এই দুই একজন আউটলায়ারের টাকা এত বেশি যে তারা পুরো মিনটাকে তাদের কাছে নিয়ে চলে যাচ্ছে। অথচ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হিসাব করা হইতো তাহলে দেখা যেত যে বেশিরভাগ লোকই মিনের থেকে কত কম। তখন আমাদের রিয়েল লাইফের চরিত্র, যে আমরা আসলে গরিব দেশ, বেশিরভাগ লোক যে না খেয়ে থাকে, মানে না খেয়ে থাকে না, মানে খুব পোর লিভিং স্ট্যান্ডার্ড যে বেশিরভাগ লোকেরই, এটা তখন খুব ইজিলি বোঝা যেত, যেটা আমরা প্রকাশ করি না ইচ্ছা করি ওই জন্যই। কারণ যেহেতু আমরা জানি যে ওটা দিলে আসলে রিয়েল সিনারিওটা বের হয়ে আসবে। এই জন্য যখন ডেটাকে রিপ্রেজেন্ট করা হয় তখন অনলি জাস্ট একটা কোন একটা স্পেসিফিক একটা ভ্যালু দিলেই হয় না, সঙ্গে তার পাশাপাশি আর অনেকগুলো ভ্যালু চায়, যাতে মানুষ বুঝতে পারে আসলে যে কি হইতেছে আসল সিনারিওটা। এই যে এখানে যে ভেরিয়েন্সের যে ডেফিনেশনটা দেওয়া আছে, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একদম মানে একই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, জাস্ট একটা হলো স্কোয়ার রুট আর একটা হলো স্কোয়ার, জাস্ট কোনো রুট নাই। এই যে প্রথমটা যেটা, সেটা হলো ভেরিয়েন্স। দেখো কি বলতেছে, প্রত্যেকটা ডেটা মিন থেকে কতটুকু দূরে তার স্কোয়ার বাই হলো মোট কতগুলো ডেটা আছে তার চেয়ে একটা ডেটা কম, n-1। এটা সূত্র আর কি। এটা কিভাবে আসছে আমি এখানে দেখাচ্ছি না কিভাবে আসছে জিনিসটা, আমরা জাস্ট এভাবে জিনিসটা মনে রাখলাম যে ভেরিয়েন্স হলো প্রত্যেকটা ডেটা থেকে মিন কত দূরে তার ডিফারেন্স স্কোয়ার। এখানে স্কোয়ার করার কারণ হলো কিছু ডেটা মিন থেকে কম হবে, কিছু ডেটা মিন থেকে বেশি হবে, তাই মাঝে মধ্যে নেগেটিভ আসতে পারে। তাই যদি নেগেটিভ আসে, ওই নেগেটিভকে আমরা কাউন্ট করবো, সবগুলোকে যদি স্কয়ার করে নিচ্ছি সবই পজিটিভ হয়ে যাবে। সবই পজিটিভ হয়ে গেলে আমাদের হিসাব করা সহজ। তখন এই ভ্যালুটা যেটা হবে এটা হলো ভেরিয়েন্স। এটার মানটা বেশি হওয়া মানে ডাটাগুলো বেশি স্প্রেড হওয়া, এটার মান কম হওয়া মানে ডাটাগুলো কম স্প্রেড হওয়া, কাছাকাছি সবগুলো ডাটা আছে, মানে সবগুলো মিনের কাছাকাছি আছে। এখন এটা যদি আমি স্কয়ার রুট করি, এটাকে বলে আসলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রুট ওভার এস স্কয়ার। এই এস এক্স যে আমরা বলতেছি ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কারো কারো মনে হতে পারে যে আমরা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দিয়ে দেখে আসছি, সিগমা দিয়ে অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। তোমরা কি দেখছো? জি স্যার দেখছি। আচ্ছা, এই সিগমা এবং এটা আসলে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পার্থক্য হলো, দেখো এখানে বলা হইতেছে স্যাম্পল ভেরিয়েন্স। আমরা এই যে একটু পরে দেখতেছিলাম যে পপুলেশন এবং স্যাম্পল দুইটা আলাদা টার্ম আছে স্ট্যাটিস্টিক্সে। যখন স্যাম্পল করতে আমি চিন্তা করতেছি, স্যাম্পল হলো পপুলেশনের একটা ছোট অংশ, ওই ছোট অংশটার ভেরিয়েন্স আসলে আমরা স্যাম্পল ভেরিয়েন্স, ওই ছোট অংশটার ডেভিয়েশনকে আমরা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে, ওটাকে আসলে এস দিয়ে প্রকাশ করে। আর যখন আমরা পুরো ফুল পপুলেশনটাকে চিন্তা করব তখন আমরা আসলে ওই সিগমা দিয়ে প্রকাশ করব। আর আমরা স্যাম্পলটাই আসলে মেইনলি হিসাব করি, ক্যালকুলেট করি, স্যাম্পলটা হিসাব করে আমরা মেইন যে পপুলেশন আছে ওটাকে আমরা প্রেডিক্ট করি, ফোরকাস্ট করি যে স্যাম্পল যদি এরকম হয় তাহলে হয়তো বা পপুলেশনটার এরকম হবে। আমরা পুরো পপুলেশন কখনো কাউন্ট করি না বা করতে পারি না, করার সুযোগও হয় না। ওটার জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, আমরা পরে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলি। ছোট কিছু ডাটাকে দিয়ে আমরা বড় ডাটাগুলোকে প্রেডিক্ট করতে পারি। দেখো এখানে দুটো সংজ্ঞা দেখো, পপুলেশন এবং স্যাম্পল। পপুলেশন কি বলতেছে আসলে যে কোনো কিছুর কালেকশন যাদের মধ্যে অ্যাটলিস্ট একটা অ্যাট্রিবিউট কমন থাকবে। যেমন ধর আমি যদি চিন্তা করি বাংলাদেশের ধরো যত লোক আছে তার মধ্যে মানে বিলো 30 এজের লোকজন যারা আছে, বিলো 30 এজের লোকজনের অ্যাভারেজ ইনকাম কত, আমি এটা নিয়ে চিন্তা করতেছি। ধরো সেক্ষেত্রে পপুলেশন হবে হলো বাংলাদেশের সব লোক যাদের বয়স 30-এর কম। এই যে প্রত্যেকটা পপুলেশনের মেম্বার যাদের বয়স 30-এর কম, এদের প্রত্যেকেরই এই অ্যাট্রিবিউটটা কমন, যে এদের প্রত্যেকেরই বয়স 30-এর কম হবে। যদি 30-এর বেশি কোনো লোক যদি এখানে আমি অ্যাড করে দিই
ও কিন্তু পপুলেশনের মধ্যে পড়বে না, কারণ ও আসলে ওর এই অ্যাট্রিবিউটটা নাই যেটা আমি মাথায় রাখতেছি, ফোকাস করতেছি 30-এর কম। এরকম 30-এর বেশিও হইতে পারে, অন্য কোনো কিছু কমন হইতে পারে, অন্য কোনো অ্যাট্রিবিউট আমি হিসাব করতে পারি। যাই করি না কেন, ওই একটা কমন অ্যাট্রিবিউট প্রত্যেকটা পপুলেশনের মেম্বারের মধ্যে থাকতে হবে। এটা হলো পপুলেশন হওয়ার শর্ত। আর স্যাম্পল হলো ওই আমাদের স্যাম্পল স্পেস আর ইভেন্ট, যেরকম আমরা পরে আসছিলাম। স্যাম্পল স্পেস হলো সবগুলো আউটকাম, আর ইভেন্ট হলো তার সাবসেট। ওই একই রকম পপুলেশন হলো সবগুলা পপুলেশন যতগুলো আমি চিন্তা করতেছি, ওই অ্যাট্রিবিউটটা কমন যার মধ্যে আছে তার প্রত্যেকে। আর স্যাম্পল হলো ওই পপুলেশনের সাবসেট। আমরা এই স্যাম্পলটাকেই মেনলি আমরা কালেক্ট করে ডাটা, স্যাম্পলের ডাটা কালেক্ট করে স্যাম্পলের ভ্যালু গুলাকে দিয়ে আমরা মেইন পপুলেশনকে আইডিয়া করতে পারি যে মেইন পপুলেশনে কি হবে। এখন ধরো এই যে একটু আগে যে বললাম ভেরিয়েবিলিটি, যখন কোনো পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েবিলিটি যখন অনেক বেশি থাকে, তখন ছোট ছোট স্যাম্পল কালেক্ট করে ওই স্যাম্পলের ডাটা দিয়ে মেইন পপুলেশনকে প্রেডিক্ট করা কষ্ট হয়ে যায়, বা ভুল হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে যেহেতু অনেক বেশি ভেরিয়েবিলিটি ডাটার মধ্যে। আর যদি উল্টা যদি হয় যে ডাটার মধ্যে ভেরিয়েন্স খুব কম, এরকম ডাটাই আমাদের বেশি ডিজায়ারেবল আর কি। যখন ডাটার মধ্যে ভেরিয়েন্স কম হয় তখন আমি স্যাম্পল কালেক্ট করে ওই স্যাম্পল থেকেই আমি মেইন পপুলেশনকে যখন আমি প্রেডিক্ট করব, ওটার অ্যাকুরেসি অনেক বেশি হবে, কারণ আসলে বেশিরভাগ ডাটাই তোমার ক্লোজলি কানেক্টেড বা ক্লোজলি মিনের কাছাকাছি আছে। এই জন্য ওখানে তুমি যখন প্রেডিক্ট করবা তখন তোমার এররের চান্স কম হবে যখন ভেরিয়েন্স বেশি ছিল তার চেয়ে। এতটুকু কি বুঝতে পারছি আমরা? স্যার আচ্ছা, আমরা যখন কোন জায়গায় কোনো স্যাম্পল কালেক্ট করতেছি, স্যাম্পল কালেক্ট করার একটা প্রধান শর্ত হলো স্যাম্পলটা র্যান্ডমলি কালেক্ট করতে হবে এবং এটা হইতে হবে হলো পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ। মানে হলো পপুলেশনে যত ধরনের ভেরিয়েশন থাকে সবগুলো যাতে অংশগ্রহণ থাকে এখানে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো আমাদের এই গাজীপুরে যেহেতু ফ্যাক্টরি বেশি, গার্মেন্টস বেশি, তো যদি কোনো একটা লোক বাইরে থেকে এসে জাস্ট গার্মেন্টস এর ভিতরে ঢুকে 1000-2000 লোকজনকে যদি সে যদি স্যাম্পল হিসেবে কালেক্ট করে এবং কালেক্ট করে যদি বলে যে গাজীপুরের লোকজনের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 5 পাস, সে কিন্তু ভুল বলবে না। সে কি ভুল বলবে? তোমরা কি এক্সাম্পলটা বুঝতেছো? বুঝছি স্যার। জি স্যার। সে একটা স্পেসিফিক জায়গায় গেল যে জায়গাটা পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করতেছে না, কিন্তু এটা পপুলেশনের অংশ। সে ওখানে গেল, ওখান থেকে ডাটা নিল, ডাটা নিয়ে এভারেজ যা করা করলো করে বললো যে আমাদের গাজীপুরের লোকজন বেশিরভাগ অশিক্ষিত। এখন সে তো তার তার এই অশিক্ষিত যে সে যে কনক্লুশন ড্র করলো, এটা কিন্তু ইনফারেন্স, এটা কিন্তু প্রেডিকশন। সে স্যাম্পলের ডাটাগুলা নিয়ে ওখান থেকে ডাটাগুলা অ্যানালাইসিস করে সে ফুল পপুলেশনের সম্পর্কে একটা কনক্লুশন ড্র করলো, এটাই হলো ইনফারেন্স। এই ইনফারেন্সটা তার ডাটার রেসপেক্টে ঠিকই আছে, কিন্তু প্রবলেমটা হলো ডাটা গুলাতেই ঝামেলা আছে। সে যে ডাটাগুলা নিয়েছে ওগুলা ফুল পপুলেশনের কে রিপ্রেজেন্ট করে না। এই জন্য তার পপুলেশনের যে ইনফারেন্স যেটা সে বলতেছে কনক্লুশনে, ওটার এররটা অনেক বেশি। এই জন্য যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করি রিয়েল লাইফে, যেমন ধরো সার্ভে হয়, তখন অবশ্যই এটা মাথায় রাখা লাগে যে আমরা যাতে পপুলেশনের সব সেক্টরকে যাতে আমরা অ্যাড করতে পারি, যাতে ইনক্লুড করতে পারি। তখন ওই ডাটা থেকে আমি যে আউটপুটটা ড্র করব বা যে ইনফারেন্সটা ড্র করব, তখন ওটা অ্যাকুরেসি ভালো থাকবে এবং ওটার এরর হওয়ার চান্স তখন কম হবে। এই জন্য দেখবা যে এখন এটা খুব বেশি চলে। সায়েন্টিফিক স্টাডি নামে এখন মাঝে মধ্যে বিভিন্ন খবর আসে, অমুক জায়গায় এই স্টাডি করছে, এটা খাইলে এটা হয় না, ওটা করলে এটা হয় না, এটা করলে ওটা হয়, এটা করলে এটা হয়। মাঝে মধ্যে খবর টবর দেখবা, দেখছো কি তোমরা এরকম কোন খবর? কোনটা খাইলে ক্যান্সার ভালো হয়ে যায়, কোনটা খাইলে বা কি করলে ওই অসুখ হয় না, কিভাবে চললে বেশি লাইফ পাওয়া যায়, এরকম বিভিন্ন উদ্ভট সায়েন্টিফিক স্টাডি দেখা যায় মাঝে মধ্যেই। জি স্যার, এটা দেখা যায় একটার সাথে আর একটা মিলে না। তোমাদের কি এক এক রকম বলে স্যার। তোমাদের কি চোখে পড়ে এগুলা? জি স্যার, পড়ে স্যার। তুমি যদি ওটা যদি ভিতরে যদি নিউজটা যদি দেখো, দেখবা যে আসলে ও সায়েন্টিফিক বলতেছে কারণ সে হলো সায়েন্টিফিক মেথড ইউজ করছে।
সায়েন্টিফিক মেথড ইউজ করা মানে হলো সে ওই বায়াসড কিছু কিছু ডাটা নিয়ে সে এরকম করে কাজ করতেছে। ধরো সে বলতেছে যে অমুক খাবার খেলে অমুক অসুখটা ভালো হয়ে যায়। হ্যাঁ, সে এত বড় একটা কনক্লুশন সে ড্র করছে, হয়তোবা সে 20 জন বা 25 জন লোককে সে ওই খাবারটা খাওয়াইছে। 20-25 জন লোককে ওই খাবারটা খাওয়ায় সে মনে করো পুরো পৃথিবী সবার জন্য সে বলে দিচ্ছে জিনিসটা। এখানে সবচেয়ে বড় প্রবলেম হলো তার ডাটা সেট অনেক ছোট, অনেক ছোট। তাই এই ডাটা সেটের কোনো ভ্যালিডিটি নেই আসলে। এই জন্য যখনই কোনো সায়েন্টিফিক স্টাডি বা সার্ভে যখন হবে, সার্ভেতে আগে ফার্স্ট দেখতে হবে যে এখানে ডাটাগুলো কতগুলা এবং ডাটাতে কত ধরনের মানে ফুল পপুলেশনের, এটাকে কি বলা হয়, মানে ফুল পপুলেশন সে রিপ্রেজেন্ট করতেছে কিনা, এগুলো সবগুলা সে আগে অ্যানালাইসিস করে তাকে করতে হবে। সে দেখে সে যখন দেখবে যে এগুলা কোনো একটা তার ওই ডাটাতে নাই, তখন সে আসলে ওই ডাটা ঠিক আছে, ডাটার তথ্যটা ঠিক আছে, ওই স্পেসিফিক ওই কয়জন লোকের জন্য ঠিক আছে, কিন্তু পুরো ফুল পপুলেশনের জন্য জিনিসটা কখনোই ঠিক নাই। এই জন্য আসলে এগুলা সবগুলো আসলে বলার জিনিস, জাস্ট কিছু কাজ করা লাগবে তাই তারা এরকম করে কাজ করে। কিন্তু যদি রিয়েল লাইফে আসলে যদি মানে অ্যাকুরেট যদি সার্ভে করা লাগে, তাহলে আসলে এটা অনেক বেশি টাকা লাগে, অনেক বেশি পরিশ্রম লাগে, অনেক বেশি ম্যান পাওয়ার লাগে। ওই জন্য আসলে সবাই ওরকম করে করতে পারে না। ওই জন্য তারা অল্প অল্প ডাটা নিয়ে তারা কাজ চালায় দেয়, মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আসো হলো আমরা একটু আস্তে আস্তে এখন যাবো হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের দিকে যাবো। আমরা তো সবাই প্রবাবিলিটি মোটামুটি দেখে আসলাম বা করে আসছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে আমরা অন্য কিছু দেখি। র্যান্ডম ভেরিয়েবল বলে কোন জিনিস তোমরা কি আগে কখনো দেখছো কিনা? জি স্যার, দেখছিলাম স্যার। দেখছো না? আচ্ছা, আমরা যখন স্যাম্পল স্পেস পড়ে আসছি, স্যাম্পল স্পেসের যে ইভেন্ট গুলো থাকে বা যে আউটকাম গুলো থাকে, ওই আউটকামের পাশে আমি যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারি, অবশ্যই একটা সার্টেন কিছুর উপর ডিপেন্ড করে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করব। ওই নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করার জন্য আমি সার্টেন যে জিনিসটাকে ধরে নিচ্ছি ওটা আসলে র্যান্ডম ভেরিয়েবল। আমরা যদি এখানে একটু দেখি ডেফিনেশনটা, একদম মানে সহজ বাংলা কথা হলো যে একটা এক্সপেরিমেন্টের প্রত্যেকটা আউটকাম যে আছে, আউটকামকে এক একটা নিউমেরিক নাম্বার অথবা রিয়েল নাম্বার অ্যাসোসিয়েট করাই হলো র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের কাজ হলো আউটকাম গুলাকে একটা করে নিউমেরিক নাম্বার দিবে। এখন দেখো এটা একটু এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই। যদি আমি দুইটা কয়েন যদি একসাথে টস করি, দুইটা কয়েন একসাথে উপর মারলাম, তাহলে তার আউটকাম গুলো কি হবে এখানে দেখা আছে। দেখো স্যাম্পল স্পেস এখানে দেখানো আছে। স্যাম্পল স্পেসে কি হবে, হয় দুইটাই হেড পড়বে, অথবা একটা হেড একটা টেল পড়বে, প্রথমে হেড পরে টেল, অথবা প্রথমে টেল পরে হেড, অথবা দুইটাই টেল পড়বে। এর বাইরে কি অন্য কোনো আউটকাম হইতে পারে ওখানে? আচ্ছা, হতে পারে না। এটা গেল স্যাম্পল স্পেস। এখন আসলে আমরা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা চিন্তা করি। র্যান্ডম ভেরিয়েবল কিন্তু জাস্ট একটা নাম্বার অ্যাসাইন করার টেকনিক, আর অন্য কিছু না। কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমাদের জিনিসগুলো কাজে লাগে। এখন আমি ধরতেছি যে আমার এখানে র্যান্ডম ভেরিয়েবল হলো নাম্বার অফ হেড। র্যান্ডম ভেরিয়েবল মানে নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড যখন র্যান্ডম ভেরিয়েবল আমি ধরে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল কাজ হলো প্রত্যেকটা আউটকামে একটা করে নিউমেরিক নাম্বার অ্যাসাইন করবে। তাহলে এখানে আউটকাম আছে 4টা। তাহলে র্যান্ডম ভেরিয়েবল আমি ধরে নিচ্ছি কোনটা, যে নাম্বার অফ হেড। এরকম আমাকে একটা নাম্বার অফ হেডস বা এরকম কিছু একটা ইভেন্ট আমাকে আগে থেকে ধরে নিতে হবে র্যান্ডম ভেরিয়েবল হিসাবে, তারপরে আমি নাম্বার অ্যাসাইন করতে পারবো। তাহলে এখন ডান পাশে দেখো, ডান পাশে যখন আমি স্যাম্পল স্পেসটা লিখছি একটা কলামে, পাশের কলামে আমি ছোট এক্স লিখে আমি কিছু নিউমেরিক নাম্বার দিছি। নিউমেরিক নাম্বারটা দিছি কার উপর ডিপেন্ড করে, যেহেতু আমি ধরে নিছি নাম্বার অফ হেডস হলো আমার র্যান্ডম ভেরিয়েবল, এবং এটা দেখো বড় হাতের এক্স দিয়ে এখানে লেখা আছে, লেট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ডিনোট the number of heads. So values of random variable for above sample space ডান পাশেরটা। প্রথম যে ইভেন্ট, প্রথম যে আউটকাম, দুইটাই হেড হইতে পারে।
তাহলে র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে এখানে তাহলে নিউমেরিক নাম্বার কত হবে? যেহেতু হবে স্যার। যেহেতু আমার র্যান্ডম ভেরিয়েবল হলো নাম্বার অফ হেড, তাহলে এখানে নাম্বার অফ হেড কয়টা আছে? দুইটা আছে। দুইটা আছে, তাই এখানে 2 বসছে। এরপরের ইভেন্টে, এরপরের আউটকামে প্রথমে হেড পরে টেল। এখানে হেড হেড আছে কয়টা? একটা স্যার। একটা, তাই এখানে নাম্বার অফ হেডস 1, র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু হলো 1। পরেরটাতে ওটা তো 1, আর একদম শেষে হলো 0, কারণ হলো এখানে নাম্বার অফ হেডস 0, কোনো হেড নাই। ঠিক আছে তো? আচ্ছা, এখন যদি কেউ বলে যে স্যার আমি নাম্বার অফ হেডস কে আমি র্যান্ডম ভেরিয়েবল ধরবো না, আমি ধরবো হলো নাম্বার অফ টেলস, তাহলে এই এক্স এর ভ্যালু গুলো তখন নাম্বার অফ টেলস এর রেসপেক্টে আসবে। তখন তাহলে প্রথম আউটকামের ভ্যালু কত হবে? তাহলে 0 হবে স্যার। পরেরটাতে 1, পরেরটাতে 1, পরেরটাতে 2, তাই তো? জি স্যার। আসলে তার মানে র্যান্ডম ভেরিয়েবল তেমন মানে বিশেষ কিছু না, জাস্ট আমি যে ভ্যারিয়েবলটাকে ধরতেছি র্যান্ডম ভেরিয়েবলটা, ওটার রেসপেক্টে নিউমেরিক নাম্বার গুলাকে দিলেই ওটাই র্যান্ডম ভেরিয়েবল নাম্বার হয়ে যাবে। আর এই র্যান্ডম ভেরিয়েবলের যে কাজ, ওই কাজটা আসলে আমার আর তখন প্রত্যেকবার আলাদা করে বলতে হবে না যে 2টা হেড পড়ার প্রবাবিলিটি কত, 1টা হেড পড়ার প্রবাবিলিটি কত, বা 0টা হেড পড়ার প্রবাবিলিটি কত, আমাকে এটা বলতে হবে না। জাস্ট আমি যখন বলে নেব যে র্যান্ডম ভেরিয়েবল হলো নাম্বার অফ হেডস, তখন x = 2 হলে কত হবে প্রবাবিলিটি, x = 1 হলে কত হবে প্রবাবিলিটি, x = 0 হলে কত হবে, তখন তুমি এই x 0 2 1 এই ভ্যালু দেখে তুমি বুঝে ফেলবে তুমি কি মিন করতেছো। ঠিক আছে? এবং এটা আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সময় কাজে লাগবে। এবং এখানে যে বড় হাতের যে x আর ছোট হাতের যে x, এদের মধ্যে পার্থক্য আছে। যখন আমরা র্যান্ডম ভেরিয়েবলকে ডিনোট করি, আমরা আপার কেস লেটার দিয়ে র্যান্ডম ভেরিয়েবলকে বুঝাই, ক্যাপিটাল X, ক্যাপিটাল Y, ক্যাপিটাল জি, এরকম যে কোনো ক্যাপিটাল নাম্বার হলেই হবে, ক্যাপিটাল অক্ষর হলেই হবে। আর ওই ক্যাপিটাল X এর করেসপন্ডিং যদি ভ্যালুজ যদি আমাকে বুঝাইতে হয়, তখন আমাকে স্মল লেটারের X, স্মল লেটারের Y, স্মল লেটারের Z দিয়ে আমাকে ভ্যালুজ গুলো বুঝাইতে হবে। ক্যাপিটাল লেটার হলো র্যান্ডম ভেরিয়েবলকে ইন্ডিকেট করে, আর করেসপন্ডিং স্মল লেটার তার ভ্যালুকে ইন্ডিকেট করে। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো আমরা সবাই মোটামুটি র্যান্ডম ভেরিয়েবল বুঝছি, এবং আমরা এর পরে যতগুলা জিনিস দেখবো সবগুলোতে আমরা আসলে র্যান্ডম ভেরিয়েবলকে মাথায় নিয়ে কাজ করব। এবং আমরা অবশ্যই আগে থেকে বলে নিতে হবে র্যান্ডম ভেরিয়েবলটা কি। আর যখন অঙ্ক আসবে, অঙ্কে আমার যে ইনফরমেশনটা চাওয়া হবে, ওই ইনফরমেশনটার উপর ডিপেন্ড করে আমাকে র্যান্ডম ভেরিয়েবল চুজ করতে হবে। ধরো এখানে 2টা কয়েন টস করার যদি অঙ্ক যদি আসে, এবং সে যদি আমাকে বলে যে 2টা কয়েন টস করলাম, টস করে আমাকে বলো যে 2টা টেল পাওয়ার প্রবাবিলিটি কত। 2টা টেল পাওয়ার প্রবাবিলিটি যদি আমাকে চাওয়া হয়, তখন আমি অবশ্যই নাম্বার অফ হেডস কে র্যান্ডম ভেরিয়েবল ধরবো না, তখন আমি ধরবো কাকে? নাম্বার অফ টেলস কে, কারণ সে আমার থেকে টেল চাচ্ছে। ওইরকম আর কি, প্রশ্নে যা চাইবে আমার যেটা বের করতে হবে সেটা হিসাব করে আমাকে র্যান্ডম ভেরিয়েবলটা আগে থেকে ডিনোট করতে হবে। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল নরমালি 2 ধরনের, একটা হলো ডিসক্রিট আর একটা হলো কন্টিনিউয়াস। এগুলোকে আগে নাম শুনছো? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নাম শুনছো এটা? জি স্যার। আচ্ছা, তেমন তোমার জিনিসটা পারো আসলে। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলে দেখো র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কিন্তু এখানে কাউন্ট করা যাচ্ছে, যে 0 1 2 তিনটা, তাই না? 3টে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু আছে এখানে। এরকম যখন কোন র্যান্ডম ভেরিয়েবল হবে যার পসিবল আউটকাম গুলো কাউন্টেবল হবে, ওগুলাকে আসলে আমরা বলবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস। কিন্তু যদি এরকম না হয়, যখন র্যান্ডম ভেরিয়েবলটা এরকম হবে যে আসলে সে 2টা ডিস্টিংক্ট নাম্বারের মাঝখানে, ধরো 1 এবং 2, অথবা 2 এবং 3, অথবা যে কোনো 2টা নাম্বার, যে কোনো 2টা নাম্বারের মাঝখানের যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু সে অ্যাজিউম করতে পারে বা তার হইতে পারে, তখন আর ওইটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল থাকবে না, তখন সে কন্টিনিউয়াস হবে। মানে হলো র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুস যখন
কন্টিনিউয়াস স্কেলে হয় তখন ওটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হবে। একটা এক্সাম্পল যদি দাও, ধরো আমি বললাম যে ক্লাসে বা আমাদের ডুয়েটে সবার আমি হাইট মাপবো, প্রত্যেকটা ছেলের হাইট মাপবো, তাহলে হাইট হলো র্যান্ডম ভেরিয়েবলস। এখন হাইট যদি আমি মাপি তাহলে তো হাইটের কি কোনো স্পেসিফিক নাম্বার আছে? আমি কি বলতে পারবো যে এই মনে করো 5 ফিট আর হলো 6 ফিট, এর মাঝখানে কোনো ভ্যালু থাকবে না, অথবা 5 ফিট আর 5 ফিট 1 ইঞ্চ এর মাঝখানে কোনো ভ্যালু থাকবে না? আমি কি এরকম কিছু বলতে পারবো? বরং 5.1 আর 5.2 এর মাঝখানেই অসংখ্য ভ্যালু থাকতে পারে। আর যদি রেঞ্জ আরো বড় করি তাহলে আরো অসংখ্য ভ্যালু হতে পারে। মানে দুইটা ডিস্টিংক্ট নাম্বারের মাঝখানেই অসংখ্য ভ্যালু হইতে পারে। এটা শুধু হাইটের ক্ষেত্রে না, যে কোনো প্র্যাকটিক্যাল মেজারমেন্টেই এটা সত্য। হাইট মাপো, ওয়েট মাপো, টেম্পারেচার মাপো, যাই কিছু করো, যখনই আমি মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু যখন আমি মেজার করতেছি কোনো কিছুর, ওই মেজারমেন্টের আউটপুট কি আসবে ওটা কোনো ঠিক নাই, ওটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। তাই এটাতে কতগুলো আউটকাম আছে এই ব্যাপারটাও কাউন্ট করা যায় না, ওই জন্য ওটা কন্টিনিউয়াস। তখন আমরা ওটাকে আসলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলি। এত কি বুঝতে পারছো? স্যার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি তোমরা বুঝতে পারছো? স্যার কন্টিনিউয়াসটা আরেকবার একটু বলেন স্যার। তোমাদের আওয়াজ আসতেছে না কেন? আচ্ছা, আর ডিসক্রিট যখন আমরা চিন্তা করতেছি, যদিও একটা এক্সাম্পল অলরেডি আমরা জানি, কয়েন টস করা, ডাইস টস করা সবগুলাই ডিসক্রিট হবে। মেন কথা হলো যখনই আমার কোনো জায়গায় কাউন্ট ডাটা করা লাগবে, যেমন ধরো আমি একটা জায়গায় বলতেছি যে এখানে 10টা জিনিস আছে, তার মধ্যে ডিফেক্টিভ কয়টা? 10টা জিনিসের মধ্যে ডিফেক্টিভ সর্বোচ্চ 10টা দিতে পারবে, একটা অথবা 0টা অথবা 3টা, এরকম করে যে কোনো একটা ডিস্টিংক্ট নাম্বার থাকবে। 1.1 1.2 এরকম কোনো নাম্বার থাকবে না ডিফেক্ট যদি আমি চিন্তা করি। বা যদি আমি চিন্তা করি যে ধরো আমাদের ঢাকার কোন একটা রাস্তায় অথবা বাংলাদেশের কোন একটা হাইওয়েতে প্রত্যেক বছর কতগুলা ফ্যাটালিটি ঘটে, মানে কতগুলো অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, এগুলো তোমার একটা ডিস্টিংক্ট নাম্বার থাকে, একটা অথবা 5টা অথবা 4টা, এরকম দুইটা ডিস্টিংক্ট নাম্বারের মাঝখানে কোনো ভ্যালু সে অ্যাজুম করতে পারে না, সে যে কোনো একটা ডিস্টিংক্ট নাম্বার সে তাকে অ্যাজুম করতে হয়। এগুলো সবগুলো হলো তখন ডিসক্রিট হিসেবে চিন্তা করতে হবে, এবং সে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রপার্টি তাকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আসো। স্যার কন্টিনিউয়াসটা যদি একটু বলতেন স্যার। কোন জায়গাটা বোঝো এটা আমাকে বলো, তাহলে আমি ভালো মতো বলতে পারবো। পুরোটা বলা লাগবে নাকি এক্সাম্পলটা বললে হবে? স্যার এক্সাম্পল স্যার। হ্যাঁ, তুমি চিন্তা করো যে তোমাদের ক্লাসে 100 জন লোক আছে, 120 জন আছে, এদের প্রত্যেকের হাইট কি হুবহু সেম হবে? না স্যার। কতগুলো হাইট হতে পারে, কত কত ধরনের হাইট হতে পারে? 120 জন হইতে পারে, 20 রকম হইতে পারে। হতে পারে না 120 জন। এখন 120 জন তুমি কাউন্ট করতে পারতেছো, ঠিক আছে, কিন্তু যদি এটা যদি পুরো পৃথিবীর সবগুলো লোক যদি আমি ধরি তাহলে তো তখন তাহলে কি হবে বলো? তখন তো আসলে এই ব্যাপারটা তো আসলে ইনফাইনাইট নাম্বার, তাই না? আমি যদি ওটাকে লিখতে চাই যে কি কি ভ্যালু আছে আমার এখানে, এই র্যান্ডম ভেরিয়েবলটা হলো হাইট অফ পিপল যদি ধরি আমি, তাহলে আমি যদি স্যাম্পল সাইজ যদি আমি যদি স্যাম্পল স্পেস যদি আমি লিখতে চাই, তাহলে এখানে আউটকাম কি হতে পারে? আউটকামের কি কোনো শেষ আছে? না স্যার।
হ্যাঁ স্যার না আউটকাম আমি আমি বললাম, আমাকে কেউ একজন বললো 5 ফিট, আরেকজন বললো স্যার 5 ফিট 1 ইঞ্চি। আমি বললাম না স্যার 5 ফিট 1 ইঞ্চির অর্ধেক 0.05 ইঞ্চি, তাই না? আরেকজন বলবো যে না স্যার 6 ফিট। এরকম তো আসলে অসংখ্য। আমি আমি তো আসলে বলছি ইঞ্চিতে বলতেছি, তো এই জন্য নাম্বারগুলো কম। আমি যদি মিটারে বলি বা যদি সিএমএ বলি, তাহলে এরকম আরো অসংখ্য ভ্যালু অ্যাড করা যাবে না। 160 সেন্টিমিটার অথবা 160.1 সেন্টিমিটার অথবা 160.12 সেন্টিমিটার, মানে একটু সার্টেন ফ্র্যাকশন চেঞ্জ করলে কিন্তু সে আরেকটা আউটকাম হয়ে যাচ্ছে, এবং তুমি বলতে পারবা না যে এই আউটকামটা কারো থাকবে না। বলতে পারবা? না স্যার বলতে পারবো না। তাহলে এখানকার নাম্বার অফ আউটকাম কি তার মানে কাউন্টেবল? না স্যার কাউন্টার শেষ করতে পারবে না। এই যখন আউটকাম গুলো এরকম হবে, তখনই ওটা আসলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হবে। তখন সে আর ডিসক্রিট নাম্বার অফ আউটকাম থাকবে না, মানে কাউন্টেবল নাম্বার অফ আউটকাম থাকবে না। ঠিক আছে? আর আমরা যেটা বললাম যে যখনই কোনো জায়গায় কোনো কিছু মেজার করা হয়, মেজার্ড ডাটা নরমালি কন্টিনিউয়াসলি পড়ে। আর কাউন্ট ডাটা যখন আমরা কোথাও আমি করি, রিপ্রেজেন্ট করি, কাউন্ট ডাটা মানে হলো যে নাম্বার অফ ডিফেক্টিভ, নাম্বার অফ ফ্যাটালিটিস, নাম্বার অফ অমুক, নাম্বার অফ তমুক। যখনই আমরা এরকম কোনো কিছু চিন্তা করব, তখনই ওটা ডিসক্রিট হয়ে যাবে, কারণ ওটার একটা নির্দিষ্ট নাম্বার অফ আউটকাম থাকে। বুঝতে পারতেছো? জি স্যার ক্লিয়ার স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন আসো হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো পার্থক্য তেমন নাই, কিন্তু হুবহু দুটো জিনিস একই। কিন্তু একটা একটা এক্সপেরিমেন্টে যতগুলো আউটকাম আছে, যেমনটা আমরা একটু আগে দেখে আসলাম যে 2টা কয়েন টস করলে 4টা পসিবল আউটকাম সম্ভব, তাই তো? যখন আমি বলতেছি প্রবাবিলিটি, তখন আমাকে স্পেসিফিক একটা উল্লেখ করতে হবে যে একটা হেড করার প্রবাবিলিটি কত, অথবা একটাও হেড না পড়ার প্রবাবিলিটি কত, অথবা 2টাই হেড করার প্রবাবিলিটি কত। আমাকে এরকম করে স্পেসিফিক একটা সার্টেন ইভেন্ট থেকে উল্লেখ করতে হয় প্রবাবিলিটি বের করার জন্য। ঠিক আছে? আর যখন আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চাচ্ছি, তখন অনলি একটা কেস না, র্যান্ডম ভেরিয়েবল যেটা আমি ধরতেছি তার যতগুলা কেস সম্ভব, তার যতগুলা ভ্যালু সম্ভব, প্রত্যেকটারই প্রবাবিলিটি বের করতে হবে। এবং এটাকে টেবুলার ফর্মে, টেবিলে যদি আমি লিখি, এক কলামে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু, আরেক কলামে তার প্রবাবিলিটি, তখন ওই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু এবং প্রবাবিলিটি এই সেটটাকে বলা হয় হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তখন তুমি এই টেবিলের মধ্যে তাকাই বলে দিতে পারবা যে র্যান্ডম ভেরিয়েবলের অমুক ভ্যালুর সময় তার প্রবাবিলিটি তমুক। এটাই বলতেছে দ্য সেট অফ অর্ডারড পেয়ারস এক্স। এক্স হলো কি? এটা কিন্তু স্মল এক্স, তাই না? স্মল এক্স মানে কি? স্মল এক্সটা হলো কি? র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু, ভ্যালুটা জি স্যার। তাই না? তাহলে এই ভ্যালু, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কমা তার এফ অফ এক্স, মানে একটা ফাংশন যার একটা ভ্যালু আছে এফ অফ এক্স, তাই তো? এটা আসলে মানে এফ অফ এক্স, এটা আসলে প্রবাবিলিটি কে আসলে মেইনলি ইন্ডিকেট করে, বা প্রবাবিলিটি ফাংশন বলে আসলে কেউ কেউ। এফ অফ এক্স এটা আসলে প্রবাবিলিটি ধরে নিতে পারো। এফ অফ এক্স টা কেন আসতেছে তোমরা একটু পরে বুঝতে পারবে, যখন আমরা কন্টিনিউয়াস করবো তখন বুঝতে পারবো। তার মানে এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু এবং তার প্রবাবিলিটি, এই যে অর্ডারটা, এই সেটটাকেই আসলে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতেছি। ঠিক আছে? এবং এই এফ অফ এক্স যেটা আছে, এফ অফ এক্স এর কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো যদি অ্যাপ্লাই করলে যদি ফলস পাওয়া যায়, এখানে 3টা 1 2 3 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে, কোন একটা যদি বৈশিষ্ট্য যদি না পাওয়া যায় তার মধ্যে, এফ অফ এক্স এর মধ্যে, তাহলে ওই এক্স এবং এফ অফ এক্স এর যে অর্ডার, এটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে পারবো না। দেখো এটা নাম কিন্তু 3টা বলতেছে, কেউ বলছে প্রবাবিলিটি ফাংশন, কেউ বলছে প্রবাবিলিটি মাস ফাংশন, অথবা কেউ বলছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? আচ্ছা দেখো এখন শর্তগুলো কি দেখো। শর্ত হলো এফ অফ এক্স এর মান কখনো 0-র চেয়ে ছোট হতে পারবে না, কারণ যেহেতু আমি বলতেছি এফ অফ এক্স হলো প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি মান কি কখনো 0-র চেয়ে কম হতে পারে? না স্যার। কখনো পারে না, নেগেটিভ কোনো প্রবাবিলিটি হতে পারে না।
হয় 0 না 0 চেয়ে বড়। আবার যতগুলা ভ্যালু সম্ভব র্যান্ডম ভেরিয়েবলের, ঠিক আছে, সবগুলা ভ্যালুর কারসপন্ডিং প্রবাবিলিটি তুমি যদি যোগ করো, তাহলে সবগুলো যোগ করলে ভ্যালু কত কত আসার কথা প্রবাবিলিটি? স্যার 1। 1 স্যার। তাই না? এটা সে বলতেছে কিউমুলেটিভ যদি আমি সবগুলা যোগ করি এফ অফ এক্স, তাহলে ইজ ইকুয়াল টু 1 হইতেই হবে। যদি 1 না হয়, 1 না হওয়া মানে কিন্তু তুমি এফ অফ এক্স ভুল করছো তা না, কিন্তু 1 না হওয়া মানে হলো তুমি কোন একটা আউটকাম হয়তো বা বাদ দিয়ে রাখছো। একটা এক্সাম্পল দাও। ধরো খেলা যদি হয়, খেলার রেজাল্ট যদি আমার র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কয়টা হইতে পারে? দুইটা, জেতা আর হারা। না না, এই যে তুমি যদি দুইটা যদি ধরো, তাহলে জেতার চান্স কতটুকু? 50%। হারার চান্স 50%। আচ্ছা, তাহলে এদের যোগ করলে কত হবে? 1। 1 হচ্ছে না? জি। কিন্তু আসলে কিন্তু এখানে রেজাল্ট সম্ভব কিন্তু তিনটা, জেতা অথবা হারা অথবা ড্র। ড্র। এখন যদি তুমি চিন্তা করো যে জেতার প্রবাবিলিটি 1/3, হারারটাও 1/3, ড্রটাও কিন্তু 1/3, এখন তিনটা যোগ করলে কত হবে? 1। যোগ করলে 1 হবে। তার মানে তুমি যখন সবগুলো আউটকামের কারসপন্ডিং প্রবাবিলিটিকে যোগ করছো, তখনই তোমার অনলি 1 হবে। এছাড়া তুমি যদি ধরো 1/3 যেটা 1/3 হারা যোগ করলা, কিন্তু তুমি 1/3 ড্রটা যোগ করলা না, তাহলে কি এখানে 1 আসতো? না, একটা বাদ গেল স্যার। একটা বাদ গেল। তার মানে তুমি আসলে যখন 1 পাচ্ছ না, তার মানে তুমি আসলে কোনো একটা আউটকামকে, একটা অথবা একাধিক আউটকামকে তুমি বাদ দিয়ে রাখছো আসলে, ওই জন্য তুমি 1 পাচ্ছ না। কিন্তু যদি আউটকাম সব যদি তুমি অ্যাড করো, অবশ্যই কি হবে? 1 হইতেই হবে। এটা একটা, এটা 2 নাম্বার। আর 3 নাম্বারটা আমরা অলরেডি বলেই ফেললাম আসলে, যে এফ অফ এক্স মানে আসলে হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এখানে একটু খেয়াল করো, বাম পাশে কিন্তু ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে। তার মানে হলো র্যান্ডম ভেরিয়েবলের এক্স এর ভ্যালুর জন্য প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি যেটা হবে ওটা আসলে এফ অফ এক্স। ঠিক আছে তো? ম্যাথমেটিক্যালি ক্যাপিটাল এক্স মানে র্যান্ডম ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ছোট এক্স মানে তার ভ্যালুটা। র্যান্ডম ভেরিয়েবলের এই এক্স এর ভ্যালুর জন্য প্রবাবিলিটি কত হবে? এফ অফ এক্স। এটা তার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে তো? এই তিনটা বৈশিষ্ট্য তোমার থাকতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের, মানে এফ অফ এক্স এর। তাহলে এক্স এফ অফ এক্স এর যে পেয়ার হবে, এই পেয়ারের যে সেট হবে, ওই সেটটাকে আমরা বলবো হলো কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একটু আগে যে আমরা দেখলাম খেলার ব্যাপারটা, তাহলে এই জেতার জন্য 1/3, হারার জন্য 1/3, ড্র এর জন্য 1/3, এগুলোকে যদি টেবিল আকারে যদি লেখা হয় 1/3 1/3 1/3 তিনটা থাকবে, তখন এই তিনটা দ্বারাই আমাদের আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বোঝা যাবে। যেমন এখানে যদি আমরা চিন্তা করি, এখানে নাম্বার অফ হেড এর রেসপেক্টে দুইটা কয়েন টস করলে, তাহলে এক্স এর ভ্যালু যখন 2, তখন প্রবাবিলিটি কত? 1/4। এক্স এর ভ্যালু যখন 0, তখন কত? 0। 0 হবে কেন? প্রবাবিলিটি কত? আমি স্যার তো 1। এফ অফ এক্স বের 1 করতেছি। স্যার। এক্স তো হলো যেখানে ভ্যালু দেওয়া আছে, এফ আমরা বের করতেছি এফ অফ এক্স। এফ অফ এক্স তো কোনো 0 হইতে পারবে না, মানে পারবে 0 হইতে, এখানে তো 0 না। 1/4 আর 1 এর সময় কত হবে? এটা 1/4। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়? স্যার 1। যোগ করে দেখো তো 1 হয় কিনা। তিনটা 1/4 যোগ করো, যোগ করলে 1 হয়? না স্যার 1 হয় না, 3টা যোগ করলে 3/4। 4টা যোগ করলে হবে। তাহলে এখানে আমার তো শর্ত হলো যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 হইতে হবে, কিন্তু 1 হচ্ছে না কেন? এখানে কি আর কোনো আউটকাম আছে? 0 1 অথবা 2, এর বাইরে কি অন্য কোনো আউটকাম আছে এখানে?
না স্যার। কথা বুঝতেছো না? তাহলে এখানে 1 হলো না কেন? কি তার বিষয়টা আবার একটু যদি বলতেন শুরু থেকে এটা। ওই তো আমি জাস্ট র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু করেসপন্ডিং প্রবাবিলিটি হিসাব করতেছি। x এর মান যখন 2 তখন প্রবাবিলিটি কত 1/4, x এর মান যখন 0 তখনও 1/4, x এর মান যখন 1 তখন কত প্রবাবিলিটি? তখনও তো 1/4। স্যার 1 তাহলে এর বাইরে তো কোনো র্যান্ডম ভেরিয়েবলের কোনো ভ্যালু নাই আছে এর বাইরে? কিন্তু 1 স্যার এখানে দুইটা না স্যার? 1 দুইটা হলে আমি তো x এর মান তো 1ই লিখবো নাকি? আমি কি 2 বার 1 লিখবো? স্যার 1 স্যার 1/2 হবে স্যার। না হ্যাঁ কি স্যার x বললা? এর মান তখন প্রবাবিলিটি স্যার 1/2। মানে হলো 2/4 তাই তো? আর যদি 2/4 যোগ 1/4 যোগ 1/4 দিতাম তাহলে হবে স্যার 1। হ্যাঁ তাহলে হবে, কারণ হলো তোমরা তো যখন x এর মান যখন 1 ধরতেছো এখানে ফেভারেবল ইভেন্ট কয়টা আছে 1 এর জন্য? দুইটা আছে স্যার। অবশ্যই এখানে 1/4 হবে না, এখানে 2/4 হবে। 2/4 হবে স্যার। এখন যদি তুমি যোগ করো তাহলে কত হবে? এখন 1 হবে কিন্তু। জি স্যার। ঠিক আছে, যে এরকম ভুল কিন্তু করা যাবে না। হ্যাঁ, আমি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 1 ধরতেছি অথচ একটা ইভেন্টকে ধরলাম আর একটা ইভেন্টকে বাদ দিয়ে দিলাম, ওটারও তো ভ্যালু 1ই ছিল নাকি? স্যার আচ্ছা, তো এরকম করে যখন আমরা যোগ করব যদি 1 না হয় আমরা বুঝবো আমরা হিসাবে কোথাও ভুল করতেছি, কোন একটা ইভেন্টকে আমরা বাদ দিয়ে রাখতেছি। আসলে ইভেন্টকে বাদ দিলেই তখন আমার যোগফল 1 হবে না। এই যে এখন যে আমি টেবিলটা লিখলাম, এক পাশে কলামে x আর এক পাশে কলামে f of x, এই টেবিলটাকে আসলে বলবো আমরা কি? দুইটা কয়েন টস করার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেখানে র্যান্ডম ভেরিয়েবল কি নাম্বার অফ হেডস। ঠিক আছে নাকি? জি স্যার। বুঝতে পারছি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জিনিস? আমরা যদি অনলি যে কোনো একটা ভ্যালুকে কাউন্ট করতাম 0 অথবা 1/2, ওটা হলো প্রবাবিলিটি। কিন্তু যতগুলা আউটকাম পসিবল র্যান্ডম ভেরিয়েবলের সবগুলার করসপন্ডিং প্রবাবিলিটি হিসাব করে টেবুলার ফর্মে লেখা। টেবুলার ফর্মটা যদি আমি বলতেছি এটা সবসময় সত্য না, কারণ কনক্রিট যখন ডিসক্রিট না হবে র্যান্ডম ভেরিয়েবল তখন আর টেবুলার ফর্মে লেখা যাবে না, কারণ আমি তখন তো 0 1 2 আমি এরকম করে তার টেবিল তাকে বানাতে পারবো না, কারণ তো টেবিলের ভ্যালু তো অসংখ্য ইনফাইনাইট, তাই না? তখন তাকে টেবুলার ফর্মে লেখা যাবে না। কিন্তু যদি ডিসক্রিট হয়, ডিসক্রিটের জন্য সত্য যে তাকে টেবুলার ফর্মে লিখলে এই টেবিলটাকে বলা হয় হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে আমরা আসলে বলতেছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমি জি স্যার। তার মানে প্রবাবিলিটি মানে হলো যে কোনো একটা স্পেসিফিক ইভেন্ট ঘটার চান্স কতটুকু, এটা হলো প্রবাবিলিটি। আর যখন আমি বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তখন সবগুলা ঘটনা, তাই না? যতগুলা আউটকাম আমার সম্ভব, যতগুলা আমার র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু সম্ভব, সবগুলা করসপন্ডিং প্রবাবিলিটি গুলা একসাথে করে লিখলে টেবিল আকারে ওটাকে বলা হলো, বা গ্রাফিক্যাল ফর্মে লিখলে ওটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে দেখো আরেকটা টার্ম লিখছি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আমি যদি বলি যে একটু একদম অঙ্কগুলো আমরা করলাম দুটো কয়েন টস করার, যদি আমি বলি যে অ্যাটলিস্ট একটা হেড পড়ার প্রবাবিলিটি কত, তখন তুমি প্রবাবিলিটি কত বের করবা? স্যার 3/4 2/4 স্যার। কোনটা কোনটা যোগ করবো আমাকে আগে বলো। স্যার যেখানে একটা করে হেড পাবো স্যার, মাঝখানে দুইটা। হ্যাঁ, মাঝখানে যে দুইটা বেছিলাম স্যার, টেল হেড আর একটা হেড টেল। অ্যাটলিস্ট একটা, কিন্তু মনে রেখো। স্যার আমরা হচ্ছে দুইটাই হেড পাইতে পারি, অথবা একটা হেড একটা টেল, অথবা একটা টেল একটা হেড। তিন ভাবে এটাকে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু দিয়ে বোঝাবো। র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু, স্যার র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু দিয়ে বলো অ্যাটলিস্ট একটা মানে কি 1 এবং 2 দুটাই তো নাকি? জি স্যার, তাহলে প্রথম তিনটাই হবে স্যার, তাই না? জি আমি স্যার। এখন বলতেছি অ্যাটলিস্ট 1, তার মানে তাহলে হলো 2 হতে পারে।
ক্যাপিটাল এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাই তো নাকি? তাহলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু 1 এর চেয়ে বড় কয়টা আছে? x ইকুয়াল টু 1 একটা আছে, আর আবার x equal to 2 আছে একটা। 2 আছে না? জি স্যার। এই দুইটা, তাহলে এই দুইটা x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 2, এই দুইটা করসপন্ডিং প্রবাবিলিটি যেটা আছে এই দুটো যোগ করলে পেয়ে যাব x ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি 2/4 আর x ইকুয়াল টু 2 এর প্রবাবিলিটি হলো 1/4, তাহলে 3/4 হয়ে গেল। ঠিক আছে তো? স্যার এই যে এরকম একাধিক আমি যখন প্রবাবিলিটি গুলাকে মানে আমি যখন একাধিক র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু গুলাকে যখন যোগ করে যখন প্রবাবিলিটি বের করতেছি, এটাকে বলা হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, ক্যাপিটাল এফ অফ এক্স। জাস্ট সিম্পল যোগ করা, কিছু না। কিন্তু দেখো ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু কি লেখা আছে এখানে? প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, তার মানে আসলে এখানে গ্রেটার দেন ইকুয়াল টু এক্স হইতে পারে, কোনো ব্যাপার না। ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ অফ, আসলে এখানে টি না, এখানে এফ অফ এক্স হবে, আসলে এফ অফ টি লেখা হয়েছে ভুল করে, এফ অফ এক্স হবে এখানে। যেখানে এক্স এর মানটা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, তার মানে হলো তোমার র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে ওগুলার সবগুলা ভ্যালু এখানে আসবে। তোমার এই এক্স লেস দেন ইকুয়াল টু এক্স এর যে শর্ত আছে এই শর্তের মধ্যে যতগুলা ভ্যালু পড়বে সবগুলো এখানে সামেশন আকারে চলে আসবে, তাহলেই হবে হলো কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। বুঝছি আমরা? হ্যাঁ স্যার আচ্ছা, ডিসক্রিট প্রবাবিলিটি, হ্যাঁ কি বললা? স্যার আবার যদি বলতেন একটু ভালো হতো। কোনটা? কিউমুলেটিভটা? কিউমুলেটিভের সহজ বাংলা হলো যোগফল, তাই না? একাধিক জিনিসকে যোগ করে যে ভ্যালুটা বের করা হয় এটা হলো কিউমুলেটিভ। তোমাদের যে সিজিপিএ, এই সিজিপিএ মানে কি আসলে? স্যার কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ স্যার, তাই না? এখানে কিউমুলেটিভ মানে আসলে কি? সবগুলা এভারেজ, সবগুলা জিপিএ কে যোগ করে সামথিং দিয়ে ভাগ করে পরে তোমার কিউমুলেটিভ করা হয় না? কিউমুলেটিভ মানে হলো একের অধিক কোনো কিছুকে যোগ করে তার ভ্যালুটা প্রকাশ করা। যখন আমি বলতেছি হলো অনলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তখন হলো স্মল এফ অফ এক্স, এটা স্পেসিফিক যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের করসপন্ডিং ভ্যালু। আর যখন আমি বলতেছি ক্যাপিটাল এফ অফ এক্স, তখন এটা অনলি একটা স্মল এফ অফ এক্স না, এখানে একাধিক এফ অফ এক্স থাকবে স্মল, একাধিক এফ অফ এক্স স্মল থাকবে যেগুলোকে যোগ করে আমাকে ক্যাপিটাল এফ অফ এক্স বের করতে হবে। এটা এখানে ম্যাথমেটিক্যাল দেখানো হয়েছে, সামেশন অফ এফ অফ এক্স। বুঝতে পারছি এখন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমরা গ্রাফে আঁকি, তাহলে দেখো গ্রাফটা এর নিচে যে আছে এই ডায়াগ্রামের নাম কিন্তু হিস্টোগ্রাম, তাই না? বা কেউ এটাকে বার চার্টও বলে, কিন্তু এটাকে প্রবাবিলিটি হিস্টোগ্রাম বলা হয়। যখন জিরো র্যান্ডম ভেরিয়েবল তখন তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। এটা সম্ভবত 1 2 3 4 5, এটা কোন একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে করা হয়েছে, আমরা জানি না এটা কোনটা, জাস্ট এমনি এটা এক্সাম্পল। ধরো এই এক্স অ্যাক্সিসে কি স্মল এক্স, এই স্মল এক্স মানে কি? র্যান্ডম ভ্যালু। আর ওয়াই অ্যাক্সিসে এফ অফ এক্স মানে কি? প্রবাবিলিটি স্যার। র্যান্ডম ভেরিয়েবলের জন্য র্যান্ডম ভেরিয়েবলের ওই ভ্যালুর করসপন্ডিং প্রবাবিলিটি। এখানে 0 এর করসপন্ডিং একটা প্রবাবিলিটি আসছে, 1 এর করসপন্ডিং একটা আসছে, 2 এর করসপন্ডিং একটা আসছে, 3 এর করসপন্ডিং একটা আসছে, 4 এর করসপন্ডিং একটা আসছে। জাস্ট এগুলোকে যোগ করলে এরকম বার চার্ট, রেক্টাঙ্গুলার চার্ট আছে, এটাকে হিস্টোগ্রাম বলা হয়। 0 তে এত, 0 এবং 1 এর মাঝখানে সবই কিন্তু 0 এর জন্যই, আবার 1 এবং 2 এর মাঝখানে সবই কিন্তু 1 এর জন্যই, তাই না? এরকম একটা ডিস্টিংক্ট ভ্যালু থেকে আরেকটা ডিস্টিংক্ট ভ্যালুতে চলে গেলেই প্রবাবিলিটি জাম্প করতেছে বা ড্রপ করতেছে, এটা কোনো কন্টিনিউয়াস লাইন নাই। এটাই হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য। এরকম হিস্টোগ্রাম আসবে যখন আমরা আঁকবো গ্রাফে। এখন আসো হলো একটা এক্সাম্পল।
আমরা একটা রিয়েল লাইফে একটা অঙ্কের এক্সাম্পল, তো এটা অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ে অঙ্কটা এখানে সলভ করাও আছে, তাও তোমরা আগে পড়ো, তোমরা আগে পড়ে র্যান্ডম ভেরিয়েবল কোনটা হয় ওটা আগে বের করার চেষ্টা করো। হ্যাঁ, এটা অঙ্কটা পড়ো। তো এই অঙ্কটা পড়ছো? জি স্যার। এখানে র্যান্ডম ভেরিয়েবল কি হয় বলো তো? ডিফেক্টিভ কম্পিউটার, নাম্বার অফ ডিফেক্টিভ কম্পিউটার। তার ভ্যালু কয়টা হবে? 3 আছে স্যার এখানে। 3 হ্যাঁ, আর কয়টা তার হবে? মধ্যে 3টা ডিফেক্টিভ স্যার। তাহলে কয়টা হবে ভ্যালু বলো? বলো বলো কয়টা হবে? র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 0 1 2 তিন ধরনের হতে পারে স্যার। 3টা হওয়ার কথা না স্যার? হ্যাঁ, 3টাই হবে। হওয়ার কথা না কেন বলছো? চিন্তা করে বলো 3টাই হবে। দেখো আমার নাম্বার অফ ডিফেক্টিভ কম্পিউটার কয়টা হতে পারে এখানে? 3টা। 3টা, কারণ আমি কম্পিউটার কিনতেছি কয়টা? 2টা আছে স্যার। 2টা। তাহলে ভ্যালু কি কি হবে বলো তো? ডিফেক্টিভ কম্পিউটারের ভ্যালু কি হবে বলো? 0 1 2 র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু আর 2টাই ডিফেক্টিভ হতে পারে, অথবা একটা ডিফেক্টিভ হতে পারে, অথবা কোনোটাই ডিফেক্টিভ না হতে পারে। তাহলে সেই হ্যাঁ, ক্ষেত্রে এই তো ঠিক আছে। এখন তাহলে আমি x এর মান পাইলাম 0 1 2। এখন তাহলে প্রত্যেকটা করসপন্ডিং প্রবাবিলিটি বের করো। প্রথমে ধরো x এর মান 0, তার মানে প্রবাবিলিটি p ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু কত হবে বলো? এখন হিসাব করো, বের করো। মোট ফেভারেবল ইভেন্ট কয়টা আর তোমার টোটাল ইভেন্ট কয়টা, এগুলা হিসাব করো। হিসাব করে দেখো, এখানে অঙ্কটা করে দেওয়া আছে কিন্তু। কি অঙ্কটা করতে পারবে না? এখানে ফেভারেবল ইভেন্ট এবং টোটাল ইভেন্ট বের করার জন্য কম্বিনেশন অ্যাপ্লাই করছি, কম্বিনেশন। কেউ কি বুঝতেছে না নাকি? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি, আন্ডারস্ট্যান্ড। তোমাদেরকে আমি আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ফেসবুকে দিয়ে দিলাম, তোমরা আস্তে আস্তে দিতে থাকো ওখানে আর অঙ্কটা দেখো। আর 5/14 আসে প্রথমটা। হ্যাঁ,
5/14 5/14 হ্যাঁ ঠিকই আছে, 10/20 এর এখানে আছে, ঠিকই আছে। নিচে হলো 8টা কম্পিউটার থেকে 8C2 স্যার নিচে। 8C2 আর এই দুইটা কম্পিউটারের মধ্যে যেহেতু শূন্যটা তোমার হলো ডিফেক্টিভ, তার মানে ডিফেক্টিভ একটাও নাই, তাহলে ওই ভালো কম্পিউটার আছে 5টা, 5টা থেকে 5C2 এরপরে যখন x এর মান যখন 1 মানে হলো র্যান্ডম ভেরিয়েবল 1 মানে হলো একটা ডিফেক্টিভ কিনতেছি আর আরেকটা ভালো কিনতেছি, মানে 3C1 5C1 উপরে আসবে, এটা হলো 15/28 নিচে তো একই। আর যখন x এর মান 2 মানে হলো দুইটা ডিফেক্টিভ কম্পিউটার কিনতেছি আমি, তখন হবে হলো 3C2 আর 5C0, মানে ভালো কম্পিউটার থেকে একটা কম্পিউটার কিনি নাই, সবই খারাপ কিনছি আমি, তখন 3/28। এই হলো তোমার প্রত্যেকটার কারেসপন্ডিং প্রবাবিলিটি। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তাহলে কি হবে, এই যে দেখো টেবিল আকারে লিখছে, একটাতে x, একটাতে f of x, 0 কারেসপন্ডিং প্রবাবিলিটি, 1 কারেসপন্ডিং প্রবাবিলিটি, 2 কারেসপন্ডিং প্রবাবিলিটি। এই টেবিলটাকে বলতেছেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি এখানে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ ডিফেক্টিভ, এই লাইনটা বলার কারণেই আমাকে তিনটাই বের করা লাগলো। কিন্তু যদি এখানে বলতো ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফর বাইং 1 ডিফেক্টিভ কম্পিউটারস, তখন কিন্তু আমাকে আর এই তিনটা বলা লাগতো না, আমাকে অনলি x এর মান যে 1 আছে এটা করলেই হয়ে যেত, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং আমরা দেখলাম হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখলাম আমরা। আজকে তো কোনো সময় আর নাই, আজান দিয়ে দিবে এখনই। এরপরে আসতেছে হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেহেতু আমরা অলরেডি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শিখে ফেলছি, কন্টিনিউয়াসটা আসলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে আর আগের মতো নরমাল হিস্টোগ্রামে প্রকাশ করা যাবে না, এটাকে একটা কন্টিনিউয়াস গ্রাফে আঁকতে হবে, কারণ যেহেতু এটা কন্টিনিউয়াস ডেটা, এবং এটাকে বের করতে হয় ইন্টিগ্রেশন করে। এখানে ভুল আছে, এখানে f of x হবে। দেখো এখানে কি বলতেছে, f of x যদি একটা ফাংশন যদি হয়, যে ফাংশনটা এরকম যে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত তার ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা হয় ওইটা ক্যাপিটাল f of x মানে হলো কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভ্যালুর সমান যদি হয়, তখন আমরা বলবো যে ক্যাপিটাল f of x হলো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আর স্মল f of x হলো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন PDF। কন্টিনিউয়াস যখন হয় তখন আমরা বলি PDF, মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, মানে যে ইকুয়েশনটা প্রবাবিলিটিকে ইন্ডিকেট করে, মানে যে ইকুয়েশনটাকে আমি ইন্টিগ্রেশন করলে প্রবাবিলিটি পাবো, ওটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবং এই f of x কে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হইতে গেলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য এই 1 2 3 তিনটা শর্ত তার মধ্যে থাকতে হবে। প্রথমটা হুবহু আগের মতো, যে f of x এর মান অবশ্যই শূন্যের চেয়ে বড় হতে হবে, এটা হলো সব রিয়েল নাম্বারের জন্য প্রযোজ্য। x এর মান যখনই কোনো রিয়েল নাম্বার হবে তখন এটা 0 চেয়ে বড় হতে হবে। আচ্ছা, 2 হলো এটার যতটুক লিমিট আছে, পুরা লিমিটের মধ্যে যতগুলা এরিয়া আছে, ওই পুরো এরিয়াটা ইন্টিগ্রেশন করলে f of x কে এটা মান অবশ্যই 1 হতে হবে। সেকেন্ড, এটা হলো আগে ছিল হলো যোগ করলে, এখন যেহেতু কন্টিনিউয়াস এখন তো যোগ করা যাচ্ছে না, আমরা কন্টিনিউয়াসের জন্য আসলে যোগটাকেই বলি আসলে ইন্টিগ্রেশন বলি। আর 3 নাম্বার হলো সার্টেন দুইটা রেঞ্জের মধ্যে যদি প্রবাবিলিটি বের করতে হয়, ওটা ওই দুইটা রেঞ্জের মধ্যে f of x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যে ভ্যালু হবে ওটাই হলো প্রবাবিলিটি ওই রেঞ্জের মধ্যে। তার মানে এখানে একটু খেয়াল করে দেখো, যেহেতু আমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে প্রবাবিলিটি বের করার জন্য সার্টেন একটা ফাংশনকে, যে ফাংশনটার নাম হলো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এখানে আসলে স্পেসিফিক একটা ভ্যালু x = 1 অথবা x = 0 এরকম কোনো ভ্যালুর করেসপন্ডিং প্রবাবিলিটি পাওয়া যাবে না। এটা কি বুঝতেছো? আমাকে তো সার্টেন রেঞ্জের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, হয় আমাকে 0 থেকে 1 অথবা 1 থেকে 1.1 অথবা 1 থেকে 1.01 এরকম কিছু একটা করতে হবে। ডিরেক্ট 1 অথবা ডিরেক্ট 2 এরকম কোনো স্পেসিফিক ভ্যালু যদি আমাকে বলে প্রবাবিলিটি কত, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সময় মিট হয়ে গেছে। বুঝতেছো এটা?
স্যার আপনার লাস্ট কথাগুলো শোনা যায়নি, মিউট হয়ে গেছিলেন আপনি। হ্যাঁ কি হয়েছিল? আচ্ছা, মানে স্পেসিফিক একটা সার্টেন নাম্বারে, এক্সাক্ট একটা নাম্বারের কারেসপন্ডিং আসলে ইন্টিগ্রেশন করা যায় না, করা যায়? না স্যার এখন না স্যার, ইন্টিগ্রেশন করতে হয় রেঞ্জে, তাই না? এই জন্য একটা এক্সাক্ট নাম্বারের কারেসপন্ডিং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি 0, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, যেহেতু একটা এক্সাক্ট নাম্বারের কারেসপন্ডিং প্রবাবিলিটি 0, তাহলে কি আমরা একটু আগে যেরকম করে টেবুলার ফর্মে লিখলাম x = 0 তার জন্য প্রবাবিলিটি এত, x = 1 তার জন্য প্রবাবিলিটি এত, আমাকে এইভাবে লিখতে পারবো এখন? এটাকে লিখতে পারবো না। এই জন্য এখানে বলতেছে probability distribution cannot be given in tabular form. আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হইলে বা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হইলে আমরা তখন গ্রাফ, এই দেখো এখানে 4টা ছবি দেওয়া আছে, এটা 4টা হলো টিপিক্যাল, 4টা টিপিক্যাল ছবি দেওয়া আছে, এই এরকম আমরা গ্রাফিক্যাল স্কেলে আমরা এগুলোকে দেখাই। এবং এরকম যে কোনো একটা গ্রাফ যদি তুমি দেখাইতে পারো, এই গ্রাফের যেগুলো বৈশিষ্ট্য আছে এই সবগুলা বৈশিষ্ট্য তোমার যে পপুলেশনের ডাটাটা এর সঙ্গে ম্যাচ করবে এই গ্রাফের সঙ্গে, ওই পপুলেশনের ডাটাটা এই গ্রাফের প্রপার্টি গুলাও ওখানে অ্যাপ্লাই করা যাবে। আগেরটা ছিল হলো তোমার হিস্টোগ্রাম ছিল, এরকম হিস্টোগ্রাম, এখনটা তোমার আসবে হলো এরকম কন্টিনিউয়াস গ্রাফ। এটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশনের রিপ্রেজেন্টেশন। ডেনসিটি ফাংশন হিসাব করো, ডেনসিটি ফাংশন হলো f of x, স্মল f of x, তার মানে এই প্রত্যেকটা লাইনে একটা একটা f of x। এই f of x গুলাকে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন করেসপন্ডিং প্রবাবিলিটি পাবো, মানে হলো আমরা গ্রাফের আন্ডারের এরিয়াটা পাবো, ওই এরিয়াটাই আসলে প্রবাবিলিটি। বুঝা গেছে? জি স্যার। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবা যে আমি যে একটু আগে যে বললাম যে x = 1, x = 0 এরকম এক্সাক্ট ভ্যালুর করেসপন্ডিং কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 0 হয়, এটা এখানে লেখা আছে। আচ্ছা, আর এখানে একটা ছোট্ট অঙ্ক দেওয়া আছে, দেখো একটা কোন একটা এক্সপেরিমেন্টে মেজারমেন্টের এরর তারা বের করতেছে এবং এররটাকে তারা এভাবে একটা ইকুয়েশন দ্বারা প্রকাশ করছে। এই f of x টাই কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। দেখো এখানে বলতেছে -1 থেকে 2 এর মধ্যে এই ফাংশনটা কাজ করবে, মানে এই ইকুয়েশনটা কাজ করবে, আর বাকি সব জায়গায় f of x এর মান 0 হবে, বাকি সব জায়গায় f of x এর মান 0 হবে। এখন আমাকে বলছে যে ভেরিফাই করতে বলছে, যেটা আমরা একটু আগে লিখে আসছি এখানে, এই যে 2 নাম্বারটা এখানে বলছে ভেরিফাই করো যে 2 নাম্বারটা সত্য। এখন ভেরিফাই করব কিভাবে? আমি -∞ থেকে +∞ পর্যন্ত যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, f of x মানে কোনটা, মানে এইটা করলে যদি 1 হয় তাহলেই তোমার এটা ভেরিফাই হয়ে গেল। এবং এটা তারা করছে, করে 1 পাইছে। তোমরা বাসায় করবা, করে দেখো কত আসে। আর সেকেন্ড বলছে যে প্রবাবিলিটি বের করো 0 থেকে 1 এর মধ্যে কত হয়। এই 0 থেকে 1 এর মধ্যে যখন করছে তখন এখানে আসছে সার্টেন 1/9 আসছে। তোমরা এটা বাসায় করবা, জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন করবা, করলেই দেখবা মিলে কিনা। তার মানে কন্টিনিউয়াস প্রবাবিলিটি যদি ডিস্ট্রিবিউশনের কোনো অঙ্ক থাকে, তোমাকে অবশ্যই একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তোমাকে দিয়ে দিবে। ওই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকেই তোমার ইন্টিগ্রেশন করে সার্টেন রেঞ্জের ভ্যালু বা প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করবা, যেহেতু এটা হলো সব সময় রেঞ্জের মধ্যে কাজ করে, এই জন্য এটা কিন্তু অলওয়েজ কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই জন্য দেখো এখানে ক্যাপিটাল f of x লেখা আছে কিন্তু এখানে, আর এখানে সার্টেন একটা রেঞ্জের মধ্যে কাজ করতেছে। ডিসক্রিটে একটা স্পেসিফিক ভ্যালুতে প্রবাবিলিটি আসতো, ওই জন্য এখানে f of x আলাদা করে লেখা যাইতো। কিন্তু এখানে যেহেতু f of x টাকে আমি ইন্টিগ্রেশন করলে একটা রেঞ্জের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করা লাগে, এই জন্য এটা অলওয়েজ কিউমুলেটিভ। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? স্যার হ্যাঁ, বুঝছি স্যার। ওকে, তাহলে আজকে পর্যন্ত যা পড়লাম বাসায়টা সবাই দেখো একটু। আর তোমাদের ওয়ালপুলের বই অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো করো। এখানকার অনেকগুলো অঙ্কই আমার ওয়ালপুল থেকে এক্সাম্পল থেকে নেওয়া,
তোমরা ওখানে আরো ভালো মতো দেখলে বুঝতে পারবা, প্লাস ওখানকার এক্সারসাইজ আছে, অনেকগুলো অঙ্ক টঙ্ক আছে, একটু করলে তোমার থিওরি গুলো আরো ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন কিছু কয়েকটা পড়বো আমরা, কন্টিনিউয়াস এবং ডিসক্রিট দুইটাই পড়বো, যেগুলা থেকে আমরা আইডিয়া পাবো আসলে যে আসলে কোন ধরনের ডিস্ট্রিবিউশনে কি কি বৈশিষ্ট্য থাকে। যখন আমরা রিয়েল লাইফে কোনো ডিস্ট্রিবিউশন দেখবো তখন এগুলার সাথে ম্যাচ করাবো, কার সাথে মিলে, যার সাথে মিলবে এটার থিওরিটিক্যাল যে বৈশিষ্ট্য থাকবে ওই প্র্যাকটিক্যাল ওটারও একই রকম বৈশিষ্ট্য আছে বলে ধরে নেওয়া হবে। তখন তোমার ডাটা নিয়ে ফার্দার কনক্লুশনে যাওয়া তখন সহজ হয়, এবং এগুলার প্র্যাকটিক্যাল লাইফে খুব ইউজ হয় এই ডিস্ট্রিবিউশন গুলা। যেহেতু প্র্যাকটিক্যাল লাইফে বেশিরভাগ ডাটাই কন্টিনিউয়াস, তাই কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বেশি ইম্পর্টেন্ট আর কি। ডিসক্রিটটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, সব ক্ষেত্রে লাগে না। ঠিক আছে, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো? আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স অফ করে দিলাম। আর তাহলে আবার স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। আচ্ছা দাও দাও, সমস্যা না, আমি আরো 2-3 মিনিট পর রাখতেছি, তুমি দাও, আমি ক্লাস অফ করে দিই, কিন্তু অ্যাটেন্ডেন্স থাকবে আর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ থাকবে। তোমরা তাহলে বাসায় একটু পড়াশোনা করো, আর নেক্সট ক্লাস আবার নেক্সট উইকে, তাই না? স্যার নেক্সট উইক। ঠিক আছে, হ্যাঁ, তাহলে থাকো সবাই, হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। স্যার